আমি সবকিছু ক্ষমা করতে পারি, কিন্তু পুজোতে বিঘ্ন আমি ক্ষমা করতে পারি না। মৃত্যু, মৃত্যু। রুমি গেটেড কমিউনিটির মধ্যে যে 5টা হত্যা হয়েছিল তাদেরকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। সন্দিগ্ধভাবে ওই 5 জন লোক একই টাইপের কাপড় পরেছিল। একটা লাশ অ্যাপার্টমেন্ট নম্বর 7-এর বাইরে পাওয়া গেছে। এখনো পর্যন্ত জানতে পারা যায়নি হত্যার কারণ কি বা কে, কিন্তু রুমি গেটেড কমিউনিটিতে এটা দ্বিতীয় ঘটনা। 14 বছর আগে 11ই সেপ্টেম্বরে সন্দিগ্ধভাবে 3 জন লোকের মৃত্যু হয়েছিল। 14 বছর আগে এরা তান্ত্রিক পুজো করত, তাই এরা সবাই মরে গেছে। এখন যারা মরেছে তেমনই দেখতে ঠিক। হ্যাঁ, মুখের উপরে কালো কাপড়, লাল জামা, এরা যেন মনে হচ্ছে ভূতেদের আহ্বান করছে। রাত্রেবেলা অফিস থেকে ফেরার সময় সে অ্যাপার্টমেন্টের ওই দিক দিয়ে আসতে খুব ভয় লাগে, কিন্তু কি করব, তার কম্পাউন্ড ওয়ালে লাগোয়া আমাদের বস্তিটা। যদি ওই পুরো অ্যাপার্টমেন্টটা হয়ে যেত। বেচারা বিল্ডার 15 বছর আগে 13 নম্বর ব্লকে কাজের জন্য খুঁড়ছিল। একটা বড় লোহার বাক্স বের হয়েছিল। গুপ্তধন ভেবে আমরা সব গ্রামবাসীরা সেটা দেখতে গেলাম। বাক্সটা সবার সামনে খোলা হলো। বাক্সর মধ্যে কয়লা আর ছাই ছিল শুধু। আরেকটা বড় লোহার বাক্স রেশমি কাপড়ের মধ্যে মোড়া, আর একটা লোহার পুতুল ছাড়া কিছুই ছিল না। বিল্ডার রমি সোনার গুপ্তধনের জায়গাতে লোহার টুকরো পেল, তাই সবাই হাসছিল। তখনই শুরু হলো রমির পতন। হঠাৎ করে স্ত্রীর মৃত্যু, ছেলে বউয়ের দুর্ঘটনাতে মৃত্যু, শেয়ারবাজারে বিফলতা। নির্মাণের সময় অ্যাপার্টমেন্টে 7th ব্লকে 3 জনের মৃত্যু হওয়ার পরে পুলিশ সেই জায়গাতে কাজটাকে বন্ধ করে দেয় আর সেইটাকে সিল করে দেয়। মামলা খারিজ হওয়ার পরেও সেই অ্যাপার্টমেন্ট তৈরি হওয়া শুরু হলো না। বেচারা রমি মরে গেছে না বেঁচে আছে কেউ জানে না। এটা লোহা পাওয়া যাওয়া কিন্তু অশুভ, তাই বোধহয় এরকম হয়েছে। জানা নেই, কিন্তু তুমি আগে সময়ের জন্য দুপুরের খাবার তৈরি করো। রাত্রের শিফট করে শুয়ে থাকবে, তার খিদে পাবে। 20 বছর আগে এই গেটেড কমিউনিটিটা অনেক বড়সড় করে শুরু হয়েছিল। 5 বছর পরে হঠাৎ কোনো কারণে বন্ধ হয়ে গেল। কিছু লোকের মতে 13ই ব্লকে যে লোহার বাক্স পাওয়া গেছিল সেটার মধ্যে কোনো আত্মা বন্দী ছিল, তার জন্যই রুমি বরবাদ হয়ে গিয়েছিল। না, রুমি না হোক, তার পেছনে যে লোকেরা, তার মধ্যে থেকেও জেনে বুঝে কনস্ট্রাকশন অ্যাপার্টমেন্টে কোনো ওয়ার্কারকে মেরে তার দোষ রুমির উপরে দিয়ে দিল। এইভাবে অনেক লোকেরা অনেক রকমের কথা বলছে। ওই গেটেড কমিউনিটি মাঝেই বন্ধ হয়ে যাওয়ার জন্য খণ্ডহর হয়ে গেল। অন্ধকার হওয়ার পরে ওই গেটেড কমিউনিটিতে কেউ যায় না। রুমি এডিফিস গেটেড কমিউনিটির দেওয়ালের অন্যদিকে একটা ছোট কলোনি আছে, হিলজাত কর্মচারী কলোনি। তার মধ্যে AMIG 802 সোমা থাকে। ও শহরের একটা কল সেন্টারে কাজ করে। ও রোজ দুপুরবেলায় ক্যাবে করে অফিস যায় আর রাত্রি প্রায় 1টার সময় ক্যাবে করে ফেরত আসে। সেই কলোনিই থাকা সুমন্ত সোমার বয়ফ্রেন্ড। এমন একটা দিন ছিল, অফিসে সার্ভার ডাউন হয়ে যাওয়ার জন্যে সোমা দিব্যার সাথে সেকেন্ড শো দেখে ওর বাইকে করে ফেরত আসছিল। কলোনিতে পৌঁছেই, সোমা, তোর বস্তির সব রাস্তা আর বাড়ি একের মতন। দিনের বেলায় আমি গুলিয়ে যাই, আর রাত্রে তোকে ছেড়ে আবার রাস্তায় পৌঁছনো আমার খুব মুশকিল রে। তাই তোকে এখানেই নামিয়ে দিই, কিছু মনে করিস না। ঠিক আছে দিব্যা, কোনো ব্যাপার না, আমি হেঁটে চলে যাব। এরম ভাবে ও একলাই যাচ্ছিল অন্ধকারে। রাস্তায় কুকুর ছাড়া আর কেউ ছিল না। ও ফোন উঠিয়ে সুমন্তকে কল করলো, কিন্তু সুমন্ত কলের জবাব দিল না। বুদ্ধ ছেলে, ঘুমিয়ে পড়েছে বোধহয়। এখন কিভাবে 1 কিলোমিটার একলা যাব? রুমি অ্যাপার্টমেন্টের মধ্যে দিয়ে শর্টকাট আছে, ওখান থেকে শুধু 10 মিনিটের হাঁটা পথ। এমন ভেবে ভাঙা গেটের মধ্যে দিয়ে ঢুকে হেঁটে যাচ্ছে, একদম নিস্তব্ধ। ও আমার প্রিয়তমা, আমার কাছে এসো। তুমি সেই গান যেটা আমি গাই, তুমি হলে আমার হৃদয়ের স্পন্দন। প্রিয়তমা, কাছে এসো।
নেশার মতন শুনতে পাওয়া যাওয়া ওই আওয়াজের দিকে আকর্ষিত হয়ে কেন জানি না কিভাবে ও ওই আওয়াজের দিকে এগিয়ে যাচ্ছিল। 7 নম্বর ব্লক। পেন্ট হাউসের ছাদের থেকে ঝুলে থাকা একটা পুতুল আজব দেখতে। ওটা দেখেই সোমার জ্ঞান ফিরে এলো। ও ফেরত যেতে চাইছিল। ও আমার প্রিয়তমা, আমার কাছে এসো। তুমি সেই গান যেটা আমি গাই, তুমি হলে আমার হৃদয়ের স্পন্দন। প্রিয়তমা, কাছে এসো। আবার নেশা হয়ে গেল। সেই পুতুলটাকে নিজের ব্যাগের মধ্যে রেখে এসে সেইখান থেকে চলে গেল। সকালে দরজা খোলাতেই ওয়ানি জোরে চেঁচালো। ওনার দরজার সামনে মাথা কাটা একটা রক্তাক্ত বিড়াল পড়েছিল। এটা আবার কে করলো? ওদের চোখ ফুটে যাক, ওদের মুখ পুড়ে যাক। কেউ কেন করবে ওয়ানি? কোনো কুকুর মেরে দিয়ে থাকবে। তুমি যাও, আমি এটাকে পরিষ্কার করছি। রাত হচ্ছিল। সোমা অফিস যায়নি। ওর জ্বর উঠেছে। ও কিচ্ছু খায়নি। ঘাবড়ে উঠে দেখে সোমার ফোন। তখনই কলোনির পেছনের গেটে আসতে বলেছে। বুদ্ধু, তোমার জন্য অফিস বাঙ্ক করে আমি গেটের পেছনে দাঁড়িয়ে আছি। আমাকে একটু উইশ করবে না? উইশ? কি ব্যাপারে? আজকে কি স্পেশাল? তোমার কি আমাদের প্রেমের পড়া দিনও মনে নেই? ও, যেদিন আমি তোমাকে প্রপোজ করেছিলাম 11 সেপ্টেম্বরে। আমার মনে নেই সোমা, আই এম সরি। সরি চাই না, কিন্তু সেলিব্রেট করব। রাত্রি 1টার সময় কি সেলিব্রেশন? আরে লোকে দেখলে আমাদেরকে ভূত বলে ভাববে ওরা। চলো কালকে সেলিব্রেশন করব। না, শুধু 1 ঘন্টা। চকলেট কিনেছি, বসে একটু গল্প করি, খেয়ে চলে যাব। ঠিক আছে, চকলেট দাও। এখানে না, আমি একটা তোমাকে সুন্দর জায়গা দেখাবো, চলো। এমন বলে শর্টকাট থেকে রুমি এডিফিস গেটেড কমিউনিটিতে নিয়ে গেল। ব্লক নম্বর 7-এর টেরেসের উপরে নিয়ে গিয়ে, এখান থেকে দৃশ্যটা কেমন মাইন্ড ব্লোয়িং, তাই না? এমনিতেই আমি উঁচুর থেকে ভয় পাই, আর তুমি আমাকে ভুতুড়ে অ্যাপার্টমেন্টে নিয়ে এসেছো। চলো যাই। হে আমার প্রিয়, আমার কাছে এসো। তুমি ওই গান যেটা আমি গাই, সেই হৃদস্পন্দন যেটা আমি রাখি। প্রিয়, আমার কাছে এসো। এই গানটা শুনে কিছু নেশা হয়ে গেল সুমন্তের। ওর জ্ঞান ছিল না। তুমি কি আমার জন্য এখান থেকে ঝাঁপ দিতে পারবে প্রিয়? ওই কথাগুলো শুনে বাস্তবে 14 তলার থেকে লাফ দিতেই যাচ্ছিল। এরই মধ্যে ওর পকেটের ফোনটা বেজে উঠল। ফোনের রিংটা শুনে ওর জ্ঞানে ফিরল। ও ভুতুরে অ্যাপার্টমেন্টে আছে জেনে চেঁচিয়ে রাস্তায় দৌড়ে দৌড়ে যাচ্ছিল। ফোনের রিং বেজেই যাচ্ছিল। ওর বন্ধু আমেরিকা থেকে ভিডিও কল করছে। দৌড়তে দৌড়তে ওর বন্ধুকে সবকিছু জানাচ্ছে। যখন আমার জ্ঞান ফিরলো, 14 তলার দেওয়ালের উপরে আমি দাঁড়িয়েছিলাম, লাফাতেই যাচ্ছিলাম। ভাগ্য করে তুমি কল করলে আর আমার ফোনের ঘন্টিটা বাজলো। চারিদিকে আমি দেখলাম, তো সোমা কোথাও ছিল না। সোমার ঘরের দরজা খোলা ছিল। সোমা, সোমা, ওয়ানি আন্টি, আমি সুমন্ত। ঘরে কেউ আছে? লাইট জ্বালিয়ে যখন দেখল, সুমন্তের মাথা ঘুরে গেল। ওয়ানি আন্টি, রঙ্গনাথ আঙ্কেল মাথা কাটা অবস্থায় রক্তাক্ত পড়ে আছে। সাহস করে সোমার ঘরের মধ্যে ঢুকে দেখল সোমা ছিল না। ওর বিছানার তলায় ছোট ছোট নেল পলিশের বোতল গোল করে সাজানো ছিল। সুমন্ত, এই বোতলগুলো কিসের রে? মনে হচ্ছে নেল পলিশ। বের হয়ে যা সেই ঘর থেকে, তাড়াতাড়ি পুলিশকে ডাক। সুমন্ত, কি হলো? তোর পেছনে কে আছে? আনসার মি। শিট, আঙ্কেলকে কল করা উচিত। পুলিশ রঙ্গনাথ আর বাণীর এই অবস্থা কে করেছিল তার কিছুই সূত্র পেল না। সোমা উধাও। বিছানার তলায় পাওয়া যাওয়া নেল পলিশের বোতলে রক্ত আছে। ল্যাবের রিপোর্ট বলে তার মধ্যে কুকুরের, বেড়াল আর মানুষের রক্ত আছে।
মৃত সুমন্তের মুখটাকে অ্যাসিড দিয়ে জ্বালানো হয়েছে বলে মনে হলো। সঞ্জয় যে আমেরিকাতে আছে ইন্টারনেটে পুরো ভিডিও কল পোস্ট করে দিল। ওই ভিডিও ভাইরাল হয়ে গেল। কিছু সময়ের পরে শিশুদ্বীপ থেকে 4টে ধার্মিক নেতা আসলো আর রুমি এডিফিস অ্যাপার্টমেন্টের চারিদিকে কিছু অভিমন্ত্রিত পেরেক পুঁতে দিল। ওরা ব্লক 7-এর মধ্যে দাঁড়িয়ে মন্ত্র পড়ছে। ছাদের উপরে সোমা জোরে চিৎকার করছিল। মাঝে মধ্যে ভূতের মতন বদলে যাচ্ছিল। ধোঁয়ার মতন বদলে পুতুল হয়ে গেল। ওই পুতুলটাকে ব্যাগের মধ্যে ঢেলে ওরা তাড়াতাড়ি নিজের দেশে চলে গেল। ওদের বিদায় দিয়ে আসছে মোক্ষা, ওদের সেক্রেটারি অভিমন্যু। স্যার এইসব কি? এইখানে কি ঘটেছিল? শিশু নামের কোনো দেশ আছে? আছে, একটা ছোট্ট দেশ আছে। 100 বছর আগে শিশুদ্বীপে তান্ত্রিক দ্বারা ওঠানো একটা প্রেত, জিপ্টোটেক। জেলে যে লোকেদেরকে ফাঁসির সাজা দেওয়া হতো, ওদের এই প্রেতকে রক্ত বলি দেওয়া হতো। এটা একটা রক্ত পিশাচ, শিকারকে নিজের বশে করে দিয়ে মেরে ফেলত। মাথাটাকে ভস্য করে দিত, শরীরের রক্ত খেয়ে হৃদয়ের রক্তটাকে একটা বোতলে রাখত। শিশু দেশের ধর্মগুরুরা তাকে বন্দি করে সমুদ্রের তলে পুঁতে দেয়। কিন্তু কে জানে আমাদের দেশে সে কি করে আসলো। রুমি অ্যাপার্টমেন্টের ফাউন্ডেশন খোলার সময় সেইটা বাইরে আসে, সেইটা খোলাতে সেইটা আবার বাইরে আসলো, আর তাতে রুমির গ্রহণ লেগে যায়। তান্ত্রিকের সাহায্যে সুরক্ষা রেখা বানিয়ে দিয়ে অ্যাপার্টমেন্টে তাকে বন্দি করে দেওয়া হয়। সে বাইরে আসতে পারতো না, অ্যাপার্টমেন্টের ভেতরে গিয়ে থাকা লোকেদেরকে মেরে ফেলে। সময়ের জন্য সে আবার বাইরে আসলো। সঞ্জয়ের ভিডিওগুলো পোস্ট করাতে শিশুদ্বীপের লোকেরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করলো। জিপ্টোটেক একটা শক্তিশালী আর রক্তপিশাচ দানব। লোকেদেরকে শুধু আপনি বাঁচাতে পারবেন। আমি আপনাকে নিশ্চয়ই সাহায্য করব, কিন্তু আমি কেন? আর এই টোটেক আমার সঙ্গে কেন সম্বন্ধিত? ওদের দেশের ভূতকে আবার নিজের দেশে নিয়ে গেল। ওরা আপনাকেই ফোন করলো কেন স্যার? কারণ আমি সেই গেটেড কমিউনিটির মালিক। আমার অনুমতি ছাড়া তারা এখানে ঝাড়ফুঁক করতে পারতো না। আপনি এই গেটেড কমিউনিটির মালিক? হ্যাঁ, আমি মোক্ষা রুমি এডিফিস গেটেড কমিউনিটির মালিক।